শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের রায়কে সামনে রেখে মঙ্গলবার নির্বাচনী প্রচারে নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী তথা ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, যেসব অযোগ্য চাকরি প্রার্থীরা তৃণমূল নেতাদের টাকা খাইয়ে চাকরি পেয়েছিলেন, তারা এখন ওইসব তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা ফেরত চান। প্রয়োজনে আমরা তাদের সাথে যাব বলে জানান যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেই সঙ্গে যোগ্যদের অবিলম্বে চাকরির দাবি জানান সৃজন। এদিন সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারলেন তিনি। ওই এলাকার মানুষ এতদিন ভোট দিতে পারেননি, সেই সাথে ওই এলাকায় অনুন্নয়নের ছাপও একদম স্পষ্ট। এই অঞ্চলে তোলাবাজ ও মাটি মাফিয়াদের দাপট, সেই খারাপ অবস্থা বন্ধ করতে ওখানকার ভোটারদের কাছে তাকে ভোট দেওয়ার কথা জানালেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। একই সাথে তিনি বলেন, মানুষ যাতে 100 দিনের কাজ পায় এবং কৃষিকাজের ক্ষেত্রে সুবিধে হয় সে ব্যাপারেও সুনিশ্চিত করার কথা জানালেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এই সৃজন 2021 সালে বিধানসভা নির্বাচনে সিঙ্গুর থেকে দাঁড়িয়েছিলেন। ওখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন তৃণমূলের বেচারাম মান্না ও বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কিন্তু সিঙ্গুরে জয় পাননি তিনি। ওখানে সেবার জিতেছিলেন তৃণমূলের বেচারাম মান্না। তবুও হয়তো দল তার ওপর ভরসা রেখেছেন বলেই এবার 2024-এর লোকসভা নির্বাচনে প্রবীণ কোনো নেতাকে না রেখে তরুণ প্রার্থী সৃজনকে যাদবপুর লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী করেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, সৃজন এই লোকসভা কেন্দ্রেরই বাসিন্দা, কেননা তার বাড়ি হালতুর কায়স্থপাড়ায়। সব দিক থেকে ভেবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সৃজনের প্রতি আস্থা রেখেছেন। প্রসঙ্গত বলা দরকার, কিছুদিন আগে এসএফআই থেকে সরে আসেন সৃজন, প্রতীকুর রহমানরা। কেননা দীর্ঘদিন এসএফআইয়ের রাজ্য সম্পাদক ছিলেন সৃজন এবং প্রতীকুর রহমান ছিলেন রাজ্য সভাপতি। আর এরপর থেকে সৃজনের লোকসভার প্রার্থী হওয়ার বিষয় নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে কোন আসন থেকে তিনি দাঁড়াতে পারেন সে বিষয়ে নিশ্চয়তা মিলছিল না। যাই হোক, শেষটায় তার নাম যাদবপুর কেন্দ্রের জন্য বিবেচিত হয়ে চূড়ান্ত করে দল। ব্যাস, এখন তো প্রচারে নেমে পড়েছেন তিনি। এদিকে 2021-এর বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামা হিসেবে জানা গেছে, নানা জায়গায় বিনিয়োগ ও ব্যাংকে থাকা টাকার পরিমাণ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ 17,39,009 টাকা, আর তার স্ত্রীর হাতে 2,08,17 টাকা আছে। এই হিসেব কিন্তু 3 বছর আগের। এদিকে সৃজন ভট্টাচার্য মাধ্যমিক পাশ করেছেন 2010 সালে আর 2012 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। এদিকে ছাত্র জীবন থেকেই রাজনীতিতে হাতেখড়ি হয় তার, আর সেটা এসএফআই এর সাথে। 2015-তে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। 2016 সালে স্নাতকোত্তর পাশ করেন। সৃজন কিন্তু পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাস রাজনীতি করে গেছেন। এরপর মাঠে ময়দানে নেমে বাম রাজনীতিতে হাত পাকিয়ে ফেলেন সৃজন, যে কারণে ছাত্র সংগঠনের পাশাপাশি দলের মূল সংগঠনেও বাড়তে থাকে তার গ্রহণযোগ্যতা। সিপিএমের হোল টাইমার হিসেবে মাসে 5,000 টাকা ভাতাও পান তিনি। অন্যদিকে টিভি চ্যানেলের টক শো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব ক্ষেত্রেই বামেদের সরকারি বিরোধী মুখ হিসেবে উঠে এসেছেন তিনি। চাকরি প্রার্থীদের আন্দোলনের পাশেও তাকে থাকতে দেখা গেছে। যাই হোক, বিধানসভার ভোটে লড়ার অভিজ্ঞতা থাকলেও লোকসভায় এই প্রথম দাঁড়ালেন সৃজন। এখন তো দেখার যাদবপুরের মানুষ ভূমিপুত্র সৃজন ভট্টাচার্যকে কতটা গ্রহণযোগ্যতা দেয়। এখানে অন্য 2 রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে রয়েছেন তৃণমূলের সায়নী ঘোষ এবং বিজেপির অনির্বাণ গাঙ্গুলি। ফলে এই কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের সাথে আছি, আর যারা অযোগ্য, যাদের চাকরি পাওয়ার কথা ছিল না কিন্তু তৃণমূলকে টাকা দিয়ে চাকরি জুটিয়েছিলেন, তাদেরকে বলছি, এখন তৃণমূলের কে আপনার থেকে টাকা নিয়েছে তার কাছে যান, তার থেকে টাকা ফেরত চান, প্রয়োজনে আমরা আপনার সাথে যাব। এই চুরি ডাকাতি করে ওরা আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে আর মানুষ বঞ্চিত হয়ে যাবে, মানুষ বোকা হয়ে যাবে, এটা হতে পারে না। ফলত যোগ্যদের চাকরি চাই, আর যারা অযোগ্য তাদের টাকা ফেরত চাই।